নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের জন্য আবারও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 18 মাসের ডিএলএড আর বৈধ নয়। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 18 মাসের ডিএলএড যারা করেছেন তাদেরকে শিক্ষক পদে বসতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু আজকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা এবার আজকের আপডেটটি সম্পূর্ণ জেনে নিই। আপনারা বেশ কিছুদিন আগেই দেখেছেন সুপ্রিম কোর্ট 18 মাসের ডিএলএড কোর্স ভার্সেস 24 মাসের যে রেগুলার মোডের ডিএলএড কোর্স নিয়ে দীর্ঘদিন ধরে যে মামলা চলছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার ফল ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা। এবং সেখানেই কিন্তু অনলাইন মোডে করা এই 18 মাসের ডিএলএড কোর্সকে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য টিচার রিক্রুটমেন্টে তারা অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত। এবং এরপরেও কিন্তু চাকরি প্রার্থীরা নাছোড়বান্দা এবং সকলেই কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে। যদি এনআইএস থেকে কোর্স বাতিলই করে দেওয়া হয় তাহলে এনআইএসকে মান্যতাই দিল কেন এনসিটিই? আর এর আগে যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল সেই নিয়োগে কিন্তু এনআইএসদেরকে সমমর্যাদা দেওয়া হয়েছে ডিএলএডের। তাই সেখানে যদি এনআইএসকে মর্যাদা দেওয়া হয় তাহলে এনসিটি কি সঠিকভাবে আইন জানে না, বা এনসিটি কি কোন কোর্সটা কাদের জন্য এই বিষয়টা স্পষ্ট করতে জানে না। যেমন বিএডদের ক্ষেত্রেও কিন্তু এরকম বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তাহলে এখন প্রশ্ন দেখা যায় যে এনআইএস যাদের বাতিল করলো, যারা শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসবে এই আশা নিয়ে যারা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করাকালীন এনআইএস কোর্সটি করেছিলেন, সেখানে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটেরই প্রায় 15 থেকে 20,000 টাকা মতো খরচ হয়েছে কোর্স ফি। তাহলে এই টাকাটা তো তাদের ফালতু চলে গেল, এই টাকাটার ক্ষতিপূরণ কে দেবে? এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসবেই এবং এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠবেই। আজকে কিন্তু অ্যাটমিক এনার্জেটিক সোসাইটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 18 মাসের এনআইএস কোর্স কোনোভাবেই বৈধ নয় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এক্ষেত্রে 24 মাসের যে অফলাইন মোডের রেগুলার মোডের যে ডিএলএড কোর্স, সেই কোর্সের সাথে এই কোর্স কোনোভাবেই ইকুইভ্যালেন্ট নয়। তাই সেই কোর্সটিকে দেশের সর্বোচ্চ আদালত বেশ কিছুদিন আগেই বাতিল করে দিয়েছে। তাই এখানেও কিন্তু এই অ্যাথমেটিক এডুকেশন সোসাইটির তরফ থেকেও এই কোর্সটিকে বাতিল করে দেওয়া হলো। তো এখানে কিন্তু সমস্যায় পড়তে চলেছেন শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষেরই লক্ষ লক্ষ পরীক্ষার্থী, যারা কিন্তু শিক্ষক নিয়োগের স্বপ্ন দেখে তারা 2017 সালে এনআইএস কোর্সটিতে ভর্তি হয়েছিলেন। এবং এই এনআইএস কোর্সের যারা ট্রেনিং নিয়েছেন এই সংখ্যাটা কিন্তু সবথেকে বেশি। যতজন ডিএড বিএড করে রয়েছেন তার থেকে কিন্তু এনআইএস থেকে ডিএলএড করা ক্যান্ডিডেটের সংখ্যা দ্বিগুণ, প্রচুর সংখ্যা রয়েছে। এবং আপনারা এটাও জানেন যে 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল 2020 সালে, সেই রিক্রুটমেন্টেও কিন্তু এনআইএস থেকে প্রচুর ডিএলএড করা ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন। তবে এখন প্রশ্ন হচ্ছে যে 16,500 রিক্রুটমেন্টে যারা অলরেডি চাকরি করছেন তাদের চাকরি থাকবে কিনা, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকেই বলছেন যে 16,500 নিয়োগে যারা চাকরি পেয়ে গেছেন অলরেডি তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, কিন্তু নতুন নিয়োগের ক্ষেত্রে এনআইএস বৈধ নয়। আর এখানেই কিন্তু আমার বড় প্রশ্ন, যদি এনআইএস বৈধই না হয় তাহলে 16,500-তে যারা চাকরি পেয়েছে তারা তাহলে কোন যোগ্যতার ভিত্তিতে চাকরি পেল? যদি এনআইএসকে অবৈধ ঘোষণা করা হয় তাহলে এই অবৈধ কোর্সের ওপরে ভিত্তি করে কারো চাকরি থাকতে পারে না। এটা কিন্তু সুপ্রিম কোর্টে অবশ্যই চ্যালেঞ্জ হবে এবং সেটি কিন্তু চ্যালেঞ্জের মুখে হয়তো অনেককেই পড়তে হবে। তো যাই হোক, এবং আরেকটা বিষয় বলে রাখি, 11,765 ইন্টারভিউ অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যারা অলরেডি ইন্টারভিউ দিয়েছেন, এখানে কিন্তু এনআইএস থেকে ইন্টারভিউ দেওয়া প্রার্থীর সংখ্যা যা খবর পাওয়া যাচ্ছে তা 4,000 মতো ক্যান্ডিডেট। তো এই 4,000 প্রার্থী
এরা যাতে এই 11,765 ভ্যাকান্সি থেকে, যেহেতু অলরেডি তারা ইন্টারভিউ দিয়ে দিয়েছেন, এটা যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসার আগের রিক্রুটমেন্টের নোটিফিকেশান এবং ইন্টারভিউ তার আগে হয়ে গেছে, শুধু ফল প্রকাশ হতে বাকি। যদি ফল প্রকাশ হতে দেরি না হতো তাহলে কিন্তু এতদিন হয়তো অনেকেরই জয়েনিং হয়ে যেত। তাই তারা কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ক্ল্যারিফিকেশান মামলায় যে এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে তাদেরকে যেন বাদ দেওয়া না হয়, সুপ্রিম কোর্ট যেন এই বিষয়টি বিবেচনা করে দেখে। এবং এছাড়াও 2022-এর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া আপনারা জানেন, 2022 যে ডিএলএডের মামলা চলছে তার উপর কিন্তু একটি স্টে পড়ে রয়েছে যে 2022-এর মামলার ফাইনাল জাজমেন্ট না হলে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 রিক্রুটমেন্টের রেজাল্ট আউট করতে পারবে না। এবং এর সাথে কিন্তু যারা এনআইএসের ক্ল্যারিফিকেশন মামলা করেছে তারা এই দাবিটা করেছে যে 2022-এর মামলার যেমন স্টে পড়ে রয়েছে, তাদের এই মামলার কারণেও যেন স্টেটা থাকে, অন্তত যতদিন এই এনআইএসের ক্ল্যারিফিকেশন মামলার জাজমেন্ট না হচ্ছে সুপ্রিম কোর্টে, ততদিন পর্যন্ত যেন 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ বের না করতে পারে, এমনটাই কিন্তু খবর আছে। তো এখন এই মামলাটি কবে ওঠে এখন সেটাই দেখা যাক। সুপ্রিম কোর্ট আপনারা দেখছেন যে বিভিন্ন মামলা লিস্টেড থাকলেও কিন্তু বেঞ্চ বসছে না বা হিয়ারিং হচ্ছে না, দীর্ঘমেয়াদী প্রসেস। তো কবে এই মামলাগুলো হিয়ারিং হবে আর কবে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট আসবে তা কিন্তু বলা খুব মুশকিল। তবে যেভাবে 2022-এর ডিএলএডের যে স্টে অর্ডারের মামলাটি সুপ্রিম কোর্টে ডেট পিছোচ্ছে, তাতে কিন্তু এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট কবে আউট হবে বা কবে আউট করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। কেননা আপনারা হয়তো পূর্বের স্মৃতি যদি মনে করেন, 2009 প্রাইমারি রেজাল্ট কিন্তু দীর্ঘদিন সুপ্রিম কোর্টে ঝুলে থাকার পর তার জাজমেন্ট হয়েছিল। তো এরকমও হয়তো হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট প্রক্রিয়া কিন্তু অনেক লেংদি প্রসেস এবং সময় সাপেক্ষ। আপনারা 3929-এর যদি দিকে দেখেন যে 16,500 যে 3929 আরটিআই ভ্যাকান্সি, সেটাও কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ফাইসালা হয়নি। 1 বছর পার হয়ে গেল, সুপ্রিম কোর্টে কেসটি রয়েছে। তো কি হবে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট, তার উপর কিন্তু 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার নতুন আরও বিভিন্ন মামলায় জড়িয়ে পড়ছে, যেহেতু এনআইএসটাও এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে জড়িয়ে কেস করেছে। তাই এটার উপরেও যদি স্টে পড়ে যায় তাহলে কিন্তু 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট প্রকাশ করা আরও কঠিন হয়ে পড়বে পর্ষদ সভাপতির পক্ষে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এখনও পর্যন্ত ফাইনাল অর্ডার না আসলে বোঝা যাবে না। তো এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং এ ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু প্রতিনিয়ত ফলো করতে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আসবো আবার।